আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতেমা চলে আসলাম ইউএস কানাডা ভ্লগের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিক্সটি আপনাদের অনেক প্রশ্নের বা কমেন্টসের অ্যান্সারের পরিপ্রেক্ষিতে আমি বানাচ্ছি। আর সেটা হচ্ছে আপনাদের একটা কমন প্রশ্ন, আমার এই আত্মীয় ইউএসএতে থাকে, আমার এই আত্মীয় রয়েছে বা আমার ফ্রেন্ডস রয়েছে বা আমার ভাই রয়েছে বা আমার বোন রয়েছে বা আমার প্যারেন্টস রয়েছে, যারা আমাদের জন্য অলরেডি অ্যাপ্লাই করেছে বা তারা কি অ্যাপ্লাই করতে পারবে কিনা। সো আজকের টপিক্সটি আমি মেনলি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়েই করব। সেটা হচ্ছে ইউএসএতে আসলে কে আপনাকে স্পন্সর করতে পারবে বা ইউএসএতে স্পন্সর করে অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার বা অ্যাজ এ পার্মানেন্ট রেসিডেন্সি কী করে নিয়ে আসতে পারবে তাদের এক্সপ্লেনেশন। সো পুরো ভিডিওটি দেখবেন, ইন দ্যাট কেস আপনারা জানতে পারবেন যে আপনারা আসলেই কি ইউএসএতে কারো স্পন্সরশিপ পাবেন কিনা। আর পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব যে কে কাকে স্পন্সর করতে পারবে ইউএসএতে। আসলে আমি জানি আপনারা অনেকেই এই জিনিসটা জানেন, আবার অনেকে জানেন না, এই জন্যই ভিডিওটা করা। যারা জানেন আশা করি তারা বুঝবেন যে ভিডিওটি আমি কোন পারপাসে করছি। কারণ হয়তো আপনাদের কমেন্টস আসবে, আপু এইটা তো অনেক বেসিক জিনিস, এটা সবাই জানে। হ্যাঁ, হয়তো সবাই জানে, বাট আমি এতগুলো কমেন্টস পেয়েছি, আমার মনে হয় না আপনারা সবাই জানেন। এই জন্য আমি চিন্তা করেছি যে আপনাদেরকে একটু শর্ট করে বুঝিয়ে দিব যে কে কীভাবে ইউএসএতে স্পন্সর করতে পারবে আপনাদেরকে। সো ফার্স্ট অফ অল আপনাদের যদি কোনো স্পাউস বা আপনি যদি ম্যারিড হয়ে থাকেন ইউএসএর কোনো সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডারের পার্সনের সাথে, তাহলে সে আপনাকে স্পন্সর করতে পারবে। সেকেন্ড ওয়ান হচ্ছে ইউর প্যারেন্টস। সো আপনিও আপনার প্যারেন্টসকে স্পন্সর করতে পারবেন যদি আপনি ইউএসএতে থেকে থাকেন আর আপনার বয়স 21+ অ্যান্ড ওল্ডার হয়ে থাকে আর আপনি ইউএসএ গ্রিন কার্ড আর সিটিজেনশিপ আপনার সিটিজেনশিপ থেকে থাকে। থার্ড ওয়ান হচ্ছে আপনার প্যারেন্টস আপনাকে করতে পারবে যদি তাদের সিটিজেনশিপ আর গ্রিন কার্ড থেকে থাকে। আর আপনি যদি আনম্যারিড আর ম্যারিড যে কোনোই হন না কেন, ইন দ্যাট কেস আপনাকেও তারা স্পন্সর করতে পারবে। এছাড়া সেটা হচ্ছে যে সিবলিংসের জন্য, অবশ্যই সিবলিংসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ইন দ্যাট কেস অবশ্যই তাকে ইউএস সিটিজেন হতে হবে অ্যান্ড 21+ হতে হবে। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে একটু শর্ট করে বলে দিচ্ছি, কারণ আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমার বাবা আমার জন্য এত তারিখে অ্যাপ্লাই করেছেন 2018-এ, আমি কবে নাগাদ যেতে পারবো আপু। ইটস রিয়েলি হার্ড টু টেল, বাট দেয়ার আর সামথিং আই ক্যান টেল যে আপনাদের একটা মিনিমাম আর ম্যাক্সিমাম একটা প্রসেসিং টাইম থাকে। সেই প্রসেসিং টাইমটা যদি কারো ওভার হয়ে যায়, ইন দ্যাট কেস আপনাদের কাছে রাইটস রয়েছে ইউএসসিএসকে ফোন করা। বাট এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা এমন ক্যাটাগরিতে ভিসা অ্যাপ্লাই করেছেন যেখানে ভিসাটা বা যেই ভিসাটা আপনাদেরকে গভর্নমেন্ট দিবে ফ্যামিলি বেস, সেটা অ্যাভেলেবল হতে হবে। আদারওয়াইজ কিন্তু তারা আপনাকে হোল্ডে রেখে দিবে। ইট ক্যান বি 12 ইয়ার্স, ইট ক্যান বি 14 ইয়ার্স। সো ইট ডিপেন্ডস অন ইমিগ্রেশন সিস্টেমস। যেহেতু এতদিন ডোনাল্ড ট্রাম্প ছিল আর তার সময় সে যেটা করেছে, ইমিগ্রেন্টসদের টোটালি প্রসেস সেটা অনেক স্লো করে দিয়েছে। আর সেই স্লো প্রসেসটা কবে নাগাদ আবার সেম পজিশনে আসবে বা আগের যে স্পিডে চালু ছিল সেটাতে আসবে, এটা বলা খুব কঠিন। যেহেতু আপনারা সবাই জানেন এখন প্যান্ডেমিক সিচুয়েশন, সেটাও বলা খুব কঠিন। সো এই প্রত্যেকটা জিনিস এখন একটার সাথে একটা জড়িত। এই জন্য যাদের অলরেডি 13 ইয়ার্স 14 ইয়ার্স হয়ে গেছেন আর ওয়েট করছেন, আমি জানি ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং, বাট কিছুই করার নেই, আপনাদেরকে আরও পেশেন্স ধরতে হবে। আমি বলবো যে আপনারা একটু পেশেন্স নেন। যাদের ইন্টারভিউর কল বা যাদের অলরেডি পাসপোর্ট আটকে গেছে বা যারা এনভিসি থেকে নেক্সট স্টেপসে রয়েছেন, ফাইনাল স্টেপসে, তাদের জন্য বলবো যে খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের কেসের একটা রেজাল্ট হয়তো আশা করা যাচ্ছে পাবেন। আচ্ছা, এবার আসেন যে ইন ডিটেলস একটু বলি আমি আপনাদেরকে। সো স্পাউস স্পন্সরশিপের ক্ষেত্রে দুটো ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি বলবো না, লাইক দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে ইনল্যান্ড আর একটা হচ্ছে আউটল্যান্ড। সো ইন মাই কেস ইট ওয়াজ ইনল্যান্ড। যেহেতু আমি ক্যানাডাতে ছিলাম, সো আমি ইউএসএতে অ্যাজ এ ট্যুরিস্ট গিয়েছিলাম, তারপর আমি ইউএসএতে অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে থেকেই অ্যাপ্লাই করেছি। ইন দ্যাট কেস আমাকে আমার হাজব্যান্ড যেটা করেছে, সে ছিল পিটিশনার আর আমি ছিলাম হচ্ছে স্পন্সর পার্সন। সো পিটিশনারের কাজ সেটা হচ্ছে I-130 অ্যাপ্লাই করা, আর আমার যে কাজটা ছিল I-485 অ্যাপ্লাই করা টু
মেইনটেইন মাই স্ট্যাটাস ইন ইউএসএ। আর সাথে আমাকে অবশ্যই I-865 অ্যাফিডেভিট অফ সাপোর্ট যেটা, সেটা অ্যাপ্লাই করতে হয়েছে। সাথে অ্যাফিডেভিট অফ সাপোর্টটা তো আমার হাজব্যান্ডই আমার জন্য অ্যাপ্লাই করেছে, যে তার ইনকাম রয়েছে, সে ইউএস সিটিজেন, আর সে তার ওয়াইফকে অ্যাজ এ স্পন্সর, লাইক স্পন্সরশিপের মাধ্যমে সেটেল করতে চায় ইউএসএতে। এরপর আর আমি যেটা করেছি সেটা হচ্ছে I-485 আর হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট ওর ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় সেটা। কারণ আমার ফাইলটা প্রসেস হতে ম্যাক্সিমাম টাইম হচ্ছে 1 ইয়ার। সো এর মধ্যে আমি 1 ইয়ার অ্যাকচুয়ালি ইউএসএ থেকেই করবো। ইন দ্যাট কেস আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে 765, আর সেই ওয়ার্ক পারমিটটা আমি অ্যাপ্লাই করেছি। সো এইটা হচ্ছে মূলত ইনল্যান্ডের প্রসেস, সাথে অল সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। হয়তো ইনশাল্লাহ ইন ফিউচার আমি এই জিনিসগুলো নিয়ে সেপারেট স্টেপ বাই স্টেপ ভিডিও করব। জানি অনেকের হাজব্যান্ড ওয়াইফ ইউএসএতে অ্যাজ এ ট্যুরিস্ট আসার পর তারা চায় যে তারা থেকে যাক আর না যাক। ইন দ্যাট কেস এই যে লাইক ইনল্যান্ড যে অ্যাপ্লিকেশন, সেইটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। যেহেতু আমরা কোনো এজেন্সির মাধ্যমে করাইনি, নিজেরাই সব ফাইল প্রসেসিং করেছি। সো আপনারা যারা নিজেরাই চান করতে, কোনো এজেন্সিকে বা কোনো লয়ারকে বা ইমিগ্রেশন রিপ্রেজেন্টেটিভকে কোনো টাকা পে না করে একদম কমপ্লিটলি ফ্রি নিজেরা ঘরে বসে, ইন দ্যাট কেস আমাদের ভিডিওগুলো আশা করি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। আর আউটল্যান্ড লাইক ইনল্যান্ড যেটা সেটা তো আমি বললাম, আর আউটল্যান্ড যেটা সেটা হচ্ছে যারা বাংলাদেশে রয়েছেন বা অন্যান্য কান্ট্রিতে রয়েছেন, তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে স্পন্সর করে ইউএসএতে নিয়ে আসা। ইন দ্যাট কেস প্রসেসটা অনেকটা সেমই, শুধু I-485 আর ওয়ার্ক পারমিটটার জন্য অ্যাপ্লাই করতে হবে না। I-130 আর এফিডেভিট অফ সাপোর্ট এই দুইটার জন্য এই দুটোই নর্মালি সাবমিট করতে হবে পেপারসের জন্য, সাথে অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস। এবার আসেন প্যারেন্টসদের নিয়ে বলি। সো প্যারেন্টস ক্যান স্পন্সর ম্যারিড অ্যান্ড আনম্যারিড চিলড্রেন। অবশ্যই প্যারেন্টসকে ইউএসএ সিটিজেন হতে হবে আর গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। আর যখন ম্যারিড চাইল্ডকে স্পন্সর করবে তখন ডিরেক্টলি শুধু তাকেই সেপারেটলি করতে পারবে। তার সাথে যদি তার হাজব্যান্ড আর কোনো বেবি থেকে থাকে তাহলে তাদের জন্য নর্মালি করতে পারবে না। বাট হাউএভার যখন তার মেয়ে অথবা ছেলে, মানে যেই ম্যারিড যেই চাইল্ড রয়েছে, সে গ্রিন কার্ডের জন্য দাঁড়াবে, তখন তাদেরকে হাজব্যান্ডকে ওর বাচ্চাকে ওর ওয়াইফকে ওর বাচ্চাকে অ্যালং সাথে নিয়ে সে গ্রিন কার্ডটা অ্যাপ্লাই করতে পারবে। সো ইটস নট এ বিগ প্রবলেম। আর আনম্যারিড চাইল্ডদের ক্ষেত্রেও সেম। সো ইট ক্যান টেক লং টাইম ফর গ্রিন কার্ড হোল্ডার্স। যে প্যারেন্টসরা গ্রিন কার্ড হোল্ডার রয়েছেন তাদের জন্য তাদের বাচ্চাদেরকে আনা বা সন্তানদেরকে আনা ইটস এ লেন্থলি প্রসেস। সো অবশ্যই আপনাদেরকে পেশেন্স রাখতে হবে। আর যদি ইউএসএ সিটিজেন হন সেক্ষেত্রে স্পাউস বলেন, প্যারেন্টস বলেন, যে কোনো ক্যাটাগরিতেই বলেন, আপনাদের ফাইলটা একটু ফাস্টার প্রসেস হয়। যেহেতু অ্যাজ এ ইউএস সিটিজেন আপনার রাইটসটা আরও বেশি থাকে বা কাইন্ড অফ আপনাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় ইন ইমিগ্রেশন অর ইন দিস ভিসা প্রসেসিং সেক্টর। সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আনম্যারিড চিলড্রেনকে অ্যাপ্লাই করলেও সেম, ওইটাতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না, যেহেতু সে শুধু একাই তাকে পিটিশন করা যায়। এরপর যেটা সেটা হচ্ছে আপনি হচ্ছেন ইউএসএ সিটিজেন, আপনি আপনার প্যারেন্টসকে আনতে চান। ইন দ্যাট কেস আপনার দুইজন প্যারেন্টসকেই সেপারেটভাবে অ্যাপ্লাই করতে হবে I-130 করে, অ্যান্ড দেন ইউ ক্যান ব্রিং দেম। আর অ্যাফিডেভিট অফ সাপোর্ট দুজনকেই দিতে হবে। ইটস এ কমন প্রসেস ফর এভরিবডি। ইট জাস্ট লিটল বিট like different to each and every cases vary, but এটা কিন্তু একদম সিমিলার প্রসেসই। I-130 ইটস কমন অ্যাপ্লিকেশান, যেটা ফিল আপ করতে হয় আর সেটার ফিসটা পে করতে হয়। আবার আপনার যদি আনবর্ন চিলড্রেন থাকে, লেটসে আপনার স্পাউস রয়েছে বাংলাদেশে, আপনার বাচ্চা হয়েছে বাংলাদেশে, তাহলে আপনার স্পাউসের জন্যও করতে হবে, আপনার বাচ্চার জন্যও করতে হবে। সো ইটস বোথ আর সেম। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়াইফের জন্য I-130 অ্যাপ্লাই করতে হবে, আপনার বাচ্চার জন্য I-130 অ্যাপ্লাই করতে হবে ইন 2 ডিফারেন্ট অ্যাপ্লিকেশান। সো এগুলো সবই ডিফারেন্ট। এরপর যদি আপনাদের মনে হয় যে এখানে কিছুটা বুঝতে প্রবলেম হচ্ছে, আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার করার ট্রাই করব। কারণ ইট জাস্ট অ্যান এক্সাম্পল যে কে কাকে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন। ইন ডিটেলস ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন যে আপু I-130 অ্যাপ্লিকেশান ফিল আপ কী করে করতে হবে বা কী কী সাপোর্টিং ডকুমেন্টস। ইন দ্যাট কেস আমি সেগুলো ভিডিও ইনশাল্লাহ ফিউচারে করার চেষ্টা করব। তবে আমি যেটা আপনাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব, চেষ্টা করবেন নিজে থেকে অ্যাপ্লাই করতে। লয়ার অ্যাটর্নির কাছে আসলে আমরা গিয়েছিলাম, আমাদের এক্সপিরিয়েন্স তেমন ভালো ছিল না। উনি আমাদের কাছে আসলে $10,000 চার্জ করতে চেয়েছেন অ্যালং অ্যাপ্লিকেশন ফিস, বাট স্টিল ইট ওয়াজ
টু হাই ফর আস। সো আমরা একটা কাজ করেছিলাম, হ্যাঁ আমাদের কাছে একটু টাইমের অভাব ছিল, এই জন্যই আমাদের যাওয়া ছিল। বাট যখন দেখলাম যে এত টাকা চার্জ করছে, তখন আমরা আসলে নিজেরাই একটু টাইম বের করে অ্যাপ্লাই করেছি। টুকটাক ভুল আমাদেরও হয়েছে, বাট হ্যাঁ সেই ভুলগুলো হওয়ার একটাই কারণ যে আমরা এরকম কোনো ক্লিয়ার কাট ভিডিও পাইনি ইউটিউবে, যেটা দেখে আমরা আসলে বুঝবো যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেস কি। টুকটাক ছোটোখাটো ভুল হয়েছে, সেগুলোর জন্য একটু ফাইলটা ডিলে হয়েছিল, বাট আই উইল শেয়ার অল মাই এক্সপিরিয়েন্স টু ইউ গাইজ। সো আপনারা যাতে বুঝতে পারেন কি করে অ্যাপ্লাই করতে হবে বা কি করে এই প্রসেসগুলো কাজ করে। আর আজকের ভিডিওতে আমি শুধু এতটুকুই বলার চেষ্টা করেছি যে কিভাবে কে কাকে স্পন্সর করতে পারবেন আর কি কি অ্যাপ্লিকেশন আপনাদের মেইনলি ফিল আপ করতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ফেসবুক পেজ ইউএস কানাডা ব্লগ পেজ, ফেসবুক গ্রুপ ইউএস কানাডা ব্লগ গ্রুপ, আর ওয়েবসাইট www.uscanadablog.com ভিজিট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।